আরএল অ্যাঙ্গেল চ্যানেল আর স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। জুলাই অভ্যুত্থান সূচনার দ্বিতীয় বার্ষিকী আজ। এই উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিভিন্ন দল ও অঙ্গ সংগঠন। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। পূর্বাচল নতুন শহর প্রকল্পকে যুক্ত করে বড় হচ্ছে ঢাকা। নিকার বৈঠকে সিদ্ধান্ত, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ও নতুন বাংলাদেশ, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে দুজন অতিথি সরাসরি যুক্ত আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন জনাব শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন জিয়াউল কবির সুমন, উপদেষ্টা না ভাইস চেয়ারম্যান, বিএনপির ভাইস চেয়ারম্যান, দুঃখিত, জনাব শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং আছেন জিয়াউল কবির সুমন, বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন। ধন্যবাদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতে জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায় বিচার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দেশের সবচেয়ে বড় যে গণ অভ্যুত্থানটি 24 জুলাই অভ্যুত্থান বলে পরিচিত, সেই অভ্যুত্থানের যে লক্ষ্য নিয়ে এগুলোর কথা, সেই পথে আসলে নতুন বাংলাদেশ কত দূর এগুলো? জি, আপনাকে ধন্যবাদ। এগুলোর তো 4 মাস চলছে নতুন সরকার। তার আগের প্রেক্ষাপট 18 মাস ছিল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে। তো এই অন্তর্বর্তীকালীন সময়ের যে 18 মাস, সেখানে জুলাই সনদ, গণঅভ্যুত্থানের নানান প্রসঙ্গ এসছে। ওই সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে, নিয়মিতভাবে বৈঠক করেছে। একটা সময় প্রশ্ন উঠেছিল যে তারা সংবিধানের যেসব ধারাগুলো সংশোধন, পরিমার্জন অথবা সংস্কার করতে চায়, তো তারা এমনও প্রসঙ্গ উত্থাপন করেছিলেন যে অটোমেটিক্যালি মানে এগুলো হয়ে যাবে। তো সংবিধান সম্বন্ধে যাদের ন্যূনতম জ্ঞান আছে অথবা জানা বোঝা আছে, তো সংবিধান কখনো অটোমেটিকলি কখনো সংস্কার, সংশোধন এটা হয় না। এটার জন্য পার্লামেন্ট লাগে এবং সেই পার্লামেন্টের নিয়ম মাফিক মানে প্রসঙ্গ উত্থাপন করতে হয়। সংবিধান সংশোধন অথবা সংস্কারের যে প্রসঙ্গরা এসছে সামনে, সেটা নির্দিষ্ট একটি সংখ্যা অর্থাৎ 200-র উপরের সদস্যর সমর্থন দরকার হয়। কোনো কোনো ক্ষেত্রে সর্বসম্মতভাবে কোনো কোনো প্রসঙ্গ সংশোধন হয়। তো সেই সময় এই কথাগুলো আসার পরে যারা সংবিধান অটোমেটিক্যালি সংশোধিত হয়ে যাবে অর্থাৎ জুলাই সনদের প্রশ্নে, তারা আস্তে আস্তে সরে যায় এবং প্রধান দল হিসাবে বিএনপি, দ্বিতীয় দল হিসেবে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল সবাই একমত হয়েছিল যে এটা সংবিধান যা কিছু আমরা পার্লামেন্টে করবো এবং পার্লামেন্টে উপযুক্ত জায়গা। তো পার্লামেন্টে 2টো সেশন আমরা দেখছি, মানে একটা হয়েছে আর একটা চলমান। তো বিএনপিও জুলাই সনদের ব্যাপারে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ। স্বাভাবিক কারণে জুলাইয়ের নিয়ে যে কথাবার্তা বা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত এনসিপি, এমনকি জামাতও যেসব কথাবার্তা বলছেন, আমার কাছে মনে হয়েছে যেহেতু সরকার এবং বিএনপি তার অবস্থান থেকে এখনো সরে নাই, সেহেতু ওই কথাগুলো রাজনৈতিক কথা হিসাবে আমি ধরে নিচ্ছি। আর একটি, এই সরকার যেহেতু 4 মাসের সরকার, বলা যায় যে এখনো 56 মাস, মানে যেহেতু এটা 5 বছরের সংসদ, সেই হিসাবে আমরা একটু অপেক্ষা করতে পারি। না হলে পরে নতুন সরকারের তাদের ভূমিকা, তাদের কার্যক্রম, তাদের লক্ষ্য, পথ চলা, এগুলো তো আমাদের কাছে স্পষ্ট হবে না। সেই জন্য আমার মানে ব্যক্তিগত মতামত হচ্ছে একটু ধৈর্যের সঙ্গে, যেহেতু আমরা একটা সুদীর্ঘ লড়াই আন্দোলন, 36-এর ওই যে একটা প্রসঙ্গ, 36 শব্দ, এটা আছে, তার আগে 5000 দিন আছে, দিবস আছে, 18 বা 20 বছরের একটা সংগ্রাম আছে। সেই সংগ্রাম যদি আমরা এড়িয়ে যাই শুধু 36 দিনের আন্দোলনে, মানে ওর নাম কি, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তাহলে বোধহয় ইতিহাসটা সম্পূর্ণ হবে না। মানে এই দেশে গুম, খুন, ছাত্র, কর্মচারী, শ্রমিক অনেকেই রক্ত দিয়েছে ওই 5000 দিবসের মধ্যে।
সেটা 36টায় শেষ ফলাফল বলা যায়, মানে অভ্যুত্থান বা যে পরিবর্তন সেটা ফাইনাল গেম বলা যায়। কিন্তু তার পিছনের ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে প্রথম আমাদের শ্রদ্ধা জানাতে হবে। নিঃসন্দেহে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এই 36 দিনে আমরা শ্রদ্ধা জানি, জাতীয় তাদের কৃতজ্ঞ সত্ত্বে স্মরণ করি। কিন্তু অতীতে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করছেন এবং জীবন বিসর্জন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। সব মিলেই বাংলাদেশ। বিরোধী দল সংসদে প্রায়শই বলছে যে সংবিধান সংশোধনের কথা বলছে এবং বলছে যে সরকার সেই পদ থেকে জুলাইয়ের যে স্পিরিট সেখান থেকে সরে আসছে, অভিযোগ করছে। আপনি কি তাহলে সেগুলো শুধুমাত্র রাজনৈতিক কারণেই বলা? এটা বাত কি বাত আমার মনে হয়েছে। আমি তো বললামই এটা সেকেন্ড সেশন, দ্বিতীয় সেশন। তো বছর হিসাবে পুরোটাই পড়ে রয়েছে, 5 বছরের 4.5 বছর পুরোটাই পড়ে আছে। তা এখন এই কথা যদি আমি বলে ফেলি তাহলে পরে মানে ঠিক বলা হবে না আমার বিবেচনা। আর আমি বিএনপি করে বলেও বলছি না, যে কোনো সরকারকে একটা সুনির্দিষ্ট সময়ে আগে, মানে হ্যাঁ এই 4 মাসের ভিতরে যেগুলো প্রত্যাশা মানুষের সেগুলো কতটা করা পক্ষে সম্ভব হয়েছে, 4 মাস নিশ্চয়ই একটা সময়। তো সেটা নিয়ে আলোচনা করলে আমার কোনো মনে হয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে বা সংস্কারের ক্ষেত্রে এই কথাটা বলা ঠিক হবে না। ধন্যবাদ। আমি একটু জনাব জিয়াউল কবির সুমন আপনার কাছে আসি। একটি দীর্ঘ ফ্যাসিবাদের পতন, জুলাইয়ের যে অভ্যুত্থান, দেশের সবচেয়ে বড় একটি অভ্যুত্থান ঘটেছে, সেখান থেকে তারেক রহমানের সরকার আসলে এখন কোন পথে এগুচ্ছে, বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটি আসলে এই সরকার কতটা ধারণ করে এগুচ্ছে? ধন্যবাদ। প্রথমেই জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যেটা বললেন যে তারেক রহমানের সরকার সেটা কতটুকু নিয়ে সামনের দিকে এগোচ্ছেন, আসলে আপনি খেয়াল করে থাকবেন যে তারেক রহমান সাহেব কিন্তু শুরুতেই বলেছেন যে আমি জুলাই সনদ যা যা আছে যতটুকু তাদের পক্ষে করা সম্ভব তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করবেন, এবং তিনি কিন্তু করছেন। তিনি কিন্তু একটি বক্তৃতায় তিনি ভাষণে জাতির উদ্দেশ্যে দেওয়া বলেছেন যে 2 টার্মের বেশি কিন্তু প্রধানমন্ত্রী কেউ যাতে না থাকে সেটা তিনি এগ্রি করেছেন। এবং আরও যে বিষয়গুলো আছে, বিশেষ করে দুদুভাই বলেছেন যে আপনার সাংবিধানিক যেই পরিবর্তন বা সংস্কার, এগুলো আস্তে আস্তে উনি করবেন, বিভিন্নভাবে এগুলো করছেন। তবে এসব ক্ষেত্রে বিশেষ করে একটা 15 বছর 17 বছর আবার এদিকে 1.5 বছর একটা লম্বা সময় চলে গেছে। তো সেই জায়গাগুলোতে আপনি যদি একটা সাস্টেনেবল গভর্নমেন্ট চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোন কোন জায়গায় সংস্কার, এবং সংস্কারগুলো কি দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী না কতদিন পর্যন্ত এগুলো যাবে, সামনে আগামী 50 বছর সামনে চিন্তা করে সেই জিনিসগুলো সেভাবেই এমনভাবে করতে হবে যাতে ভবিষ্যতে আর এগুলো নিয়ে কথাবার্তা না ওঠে। এবং আমার ধারণা যে দুদুভাই যেটা বললেন যে 4 মাস আসলে জাজ করার মতো উপযুক্ত না। তবে আমি বিশ্বাস করি বিএনপি, যেহেতু বিএনপি, দুদুভাই একটা কথা বলেছেন শেষের দিকে যদি খেয়াল করে থাকেন, যে একটা মানে ডাইরেক্ট তো আর 24-এ আসে নাই, মাঝে অনেকগুলো সময় চলে গেছে। তো সেই কোনোটাকেই যেন বাদ না দিয়ে এবং সবার যার যার যতটুকু অবদান এই জুলাই যুদ্ধে এবং তার আগ পর্যন্ত যতটুকু অবদান, সেই অবদানগুলোকে মেনে নিয়েই সামনের দিনে এই সরকার এই জুলাইয়ের যেই তাদের যেই স্পিরিট সেটা তারা স্পষ্ট করবেন বলে আমি বিশ্বাস করি। আমি একটু আবারও যেতে চাই জনাব শামসুজ্জামান দুদু। রাজনীতি এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যে রাজনীতি আমরা ফ্যাসিবাদের সময় রাজনীতি দেখছি, এখন যে রাজনীতি বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনীতি তুলনা করলে আসলে এখন সঠিক পথে আমরা এগোচ্ছি কিনা? আমার মনে হয় এখনো পর্যন্ত সঠিক পথে এগোচ্ছে আমার বিবেচনায়। রাজনৈতিক শূন্যতা তখনই হবে যখন রাজনৈতিক দলগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, মানে মিটিং মিছিল করতে পারছে না, তারা কথা বলতে পারছে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও তাদেরকে কায়দা কানুন করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যেটা অতীতে আমরা দেখেছি। অতীতের এই রাজনৈতিক শূন্যতারই একটা বিস্ফোরণ হচ্ছে 24-এর। ঠিক তেমনি 90-এ আমাদের একটা গণঅভ্যুত্থান হয়েছিল। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের 9 মাসের যে সরকার বা ক্ষমতা আঁকড়ে থাকা যে প্রবণতা, সেই সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দল হিসাবে তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে, কখনো কখনো মিটিং মিছিলও করতে দেয় নাই। ঠিক তেমনি আমরা দেখেছি শেখ হাসিনার 3টে টার্ম, যেটা 14 সাল থেকে শুরু হয়েছিল,
যেমন 18 সালের নির্বাচন, এটা ভাবা যায় নাকি? এটা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সশস্ত্র লড়াই, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার শহীদান, এদেশের নিরীহ মানুষ, 2 লক্ষ মা বোনই তার আবুর হারাইছে। তারপরে মানে 18 সালের নির্বাচন আমাদের দেখতে হচ্ছে যে দিনের নির্বাচন রাত্রি হয়ে যাচ্ছে, মানুষ মানে ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে। 14 সালের নির্বাচন আমরা দেখেছি বিনা ভোটের নির্বাচন, মানে ভোট কেন্দ্রে যাওয়া লাগেনি। শেখ হাসিনা বলছে মানুষ আমাকে এত ভালোবাসে, ভোট দিলে আমি কি করব। একটা শেখ হাসিনার মতো আওয়ামী লীগের সভানেত্রী, তার বোধোদয় হচ্ছে না যে মানুষ ভোট দিতে পারছে না, সেটা যদি তার বোধোদয় না ঘটে, এটা এর থেকে বড় ফ্যাসিজম তো আর নাই। তো সেই ফ্যাসিজমের পরিণতিটা কি হয়েছে? এই যে 24 সালের নির্বাচন, যেহেতু দুটো নির্বাচন ধরেও নেই যে উনি স্বেচ্ছাচারিতা করছে, 24 সালের নির্বাচন করলেও হয়তো বা তিনি এই যে বিপদটা আমরা দেখেছি পালিয়ে যাবে, এবং পালিয়ে আসেন। শুধু যে তিনি তা তো না, শুধু তো পুরা দল। আপনি এই দলের মানে বেছে বেছে লোক যদি আমি আলাদা করি, তাহলে তো বলতে হবে সবাই তো আর শেখ হাসিনা না। তারপরে তাদের পরিণতি কিন্তু সবার মতো শেখ হাসিনার পরিণতির সঙ্গে মিলে গেছে, অথচ এই দায়িত্ব সভানেত্রী হিসেবে তার নেওয়ার কথা। তো সে তো নিচ্ছেই না। এখনো দেখবেন বিভিন্ন যেসব সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি অনুতাপ, অথবা এখনো বলেন যে আমার অপরাধ কোথায়। না না, এই যে মানে এই জিনিসগুলো তো বলার দরকার নেই। এই জাতি 55 বছরের যে ত্যাগ তিতিক্ষা, লড়াই, মুক্তিযুদ্ধ, সব যদি, এটা গণতন্ত্র প্রিয় জাতি। এই জাতি কিন্তু স্বাভাবিকভাবে যাদের নেতা মানছে তাদের কাছে গণতন্ত্র প্রত্যাশা করছে। এবং আমরা দেখেছি যে ভারতীয় একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারও দিয়েছিলেন। না, সেটা দিতে পারেন। ভারতের ভূমিকাটাও এই ক্ষেত্রে সমালোচনা করলে ভারত খুশি হয়। কিন্তু 3টা নির্বাচন তিনি যদি ভারত যদি শক্ত করে বলতো যে এটা এইভাবে নির্বাচন, এটা সঠিক হচ্ছে না, প্রতিটা নির্বাচনের পরেই তারা অভিনন্দন জানিয়েছে, মানে অন্য কেউ জানানোর আগেই। প্রাইম মিনিস্টার ফুলের তোড়া গিয়ে, রাষ্ট্রদূত সাহেব গিয়ে তাকে ফুলের তোড়া দিয়েছে। এতে এই মানে ফ্যাসিজমকে উৎসাহিত করছে ভারত। মানে ভারত আজকে জায়গা দিছে, এটা তাদের দিতেই হবে, কারণ ভারত তাকে দানবে রূপান্তর, আমার বিবেচনায় দানবে রূপান্তরিত করছে। আওয়ামী লীগ তো একসময় গণতন্ত্রের জন্য লড়াই করছে, আওয়ামী লীগ তো গণতন্ত্রের জন্য ত্যাগ করছে, এটা একটা ধারাবাহিক আছে। কিন্তু সেই আওয়ামী লীগটাকে ফ্যাসিবাদী দলে রূপান্তরিত করছে তারাই, শেখ হাসিনাই। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব, আপনি এটা চিন্তা করতে পারেন, 3.5 বছরের জামানায় তিনি যখন বেঁচে ছিলেন, তিনি সব দলকে নিষিদ্ধ করছিলেন, আর ইনি সব দলকে বাতিল করছিলেন, মানে নির্বাচনে আসতে দেয় নাই এমন কায়দা কৌশল করছিলেন। আর উনি এটা বাতিল করে এক দল করছিলেন অফিসিয়ালি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। পরিণতি ভালো হয় নাই তো। যেমন বাংলাদেশের 70-তে মানে আওয়ামী লীগ জয়লাভ করছিল, নিরঙ্কুশ জয়লাভ করছিল, কিন্তু পাকিস্তানিরা শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। এই ক্ষমতা হস্তান্তর না করাটাই 71-এর মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান কারণের ভিতরে একটি। এটা যে পাকিস্তানের বোঝায় নাই, এখনো বলে এটা আমরা নাকি পাকিস্তান ভাঙছি। পাকিস্তান বানাইছিলাম তো এই বাঙালি মুসলমানরা, 56% তো একক জাতি হিসাবে এই বাঙালি মুসলমান। তো এরা কখনো পাকিস্তান ভাঙে নাই, ভাঙেছে ওয়েস্ট পাকিস্তানের এই সব একদলীয় দৃষ্টিভঙ্গি এবং মানে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই, যে কারণে তারা জুলফিকার আলী ভুট্টোকেও ফাঁসির রশিতে ঝুলাইছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রে যেসব প্রসঙ্গ আছে সেটি যদি বর্তমান সরকার, কারণ ওই ধারাবাহিকতাই বর্তমান সরকার, যেমন তারেক রহমান সাহেব, আমি এটা নিশ্চিত যে তিনি সত্যের মুখোমুখি হতে চান। তিনি যা বলেন, কিন্তু কোনো রাষ্ট্রপ্রতিনিধির আগে এত স্বচ্ছ এবং গ্রহণযোগ্য কথাবার্তা বলে নাই। ওইগুলো তিনি যদি সঠিকভাবে এখানে প্রয়োগ করতেন, তিনি অসাধারণ এক নেতা হিসাবে জাতির কাছে চিহ্নিত হবেন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সরকারকে সহযোগিতা করা এবং সরকারকে প্রতি আস্থা রাখা। কারণ 4 মাসের ভিতরে, একটু আগে আমি বললাম
সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনো আসে নাই। জি, ধন্যবাদ। আমি একটি প্রশ্নটি রেখেই আমি বিরতিতে যেতে চাই। জনাব জিয়াউল কবির সুমন, আপনার কাছে যে প্রশ্ন হচ্ছে, জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে আসলে এখনকার রাজনীতি বা ২৬-এর নির্বাচন পরবর্তী যে রাজনীতি, সেটি আসলে সঠিক পথে এগুচ্ছে কিনা বা কোন পথে এগুচ্ছে, প্রশ্নটি রেখে আমি বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল করবার নিবেদিত দেশ সম্প্রতির নিচে একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি দেশ সম্প্রতিকে। আমার সঙ্গে আছেন জনাব জিয়াউল কবির সুমন। আপনার কাছে প্রশ্ন ছিল যে যে রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়নে, সেই ক্ষেত্রে আসলে রাজনীতি এখন সঠিক পথে এগোচ্ছে আচ্ছা, কিনা? আমি তার আগে সরকার বা বিরোধী হ্যাঁ, দল, তার দুদলের আগে আমি একটু রাজনীতির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা একটু টানি। সেটি হচ্ছে কেন এই জুলাই আন্দোলনটা হলো। আপনি 2018 সালে যখন কোটা আন্দোলন শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরুল হক নুরুর নেতৃত্বে, তখন মারটার খেলো বেশ কয়েকদিন, আমরা দেখলাম টেলিভিশনে। তো মার খাওয়ার পরে কি হলো, তৎকালীন প্রধানমন্ত্রী বললেন যে না, কোনো ইয়েই থাকবে না, কোনো কোটাই থাকবে না। উনি এক প্রকার রাগ করে উনি বললেন। তো সেটাই তো প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, সেটাই তো বাস্তবায়িত হওয়ার কথা। পরে দেখা গেল কি, 2024 সালের 5 জন হাইকোর্ট কি করলো, সেই আগের যে 56% যে কোটা ছিল সরকারি চাকরিতে, সেটা আবার পুনর্বহাল করলো। তো সেই 56%-এ কি মুক্তিযোদ্ধা হচ্ছে 30%, নারী 5%, জেলা কোটা 10%, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী 5%, আর হচ্ছে প্রতিবন্ধী 1%। অর্থাৎ 56% হচ্ছে কি আপনার কোটা। তো এই কোটায় যখন আপনি আসবেন, তো এখানে যে সাধারণ ছাত্র যারা আছে, তাদের সামনে ভবিষ্যৎটা কি, তাদের কর্মসংস্থানের সুযোগ তো সীমিত হয়ে যাচ্ছে। এসব চিন্তা করে তারা কিন্তু এই 1 জুলাই, বিশেষ করে 5 তারিখে যখন এই রায়টা হলো, তারা সরকারকে কিন্তু 30 তারিখ পর্যন্ত সময় দিয়েছিল, 30শে জুন পর্যন্ত, যে এর মধ্যে আপনারা কি করবেন, একটা সিদ্ধান্তে আসেন। তো সরকার কিন্তু এটা কোনো আমলেই নেয় না নেওয়ার ফলে কি হলো, 1 তারিখে তারা যথারীতি আন্দোলন সংগ্রাম শুরু করলেন, এবং সেটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। 1, 2, 3, 4 তারা শাহবাগে এখানে রাস্তা অবরোধ করলেন, বসে থাকতেন। এরপরে এটা আস্তে আস্তে সেখানেও 3-4 দিন তাদেরকে 3 দফা দিয়ে 3-4 দিন সময় দেওয়া হলো। তারপরে গিয়ে যখন সরকার সরকারের মধ্যে কোনো এটার বিন্দুমাত্র এটা নিয়ে তাদের কোনো ভাবলেশ দেখা যায়নি। তারপরে গিয়ে এটা 15-16 তারিখের দিকে এটা সহিংস রূপ লাভ করে, এবং 16 থেকে 20 এই তারিখেই 6 জন কিন্তু মারা যায়। এর মধ্যে আবু সাইদ ছিল অন্যতম। তো এরপরে কিন্তু পরিস্থিতি আর স্বাভাবিক পর্যায়ে নাই। স্বাভাবিকভাবে সবাই কর্মসংস্থান চিন্তা করে তারা তখন এটাকে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা শুরুতে প্রথম উইকে 3 দিন পরে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়েছে, এবং এই ব্যানারেই কিন্তু আন্দোলনটা হয়েছে। এবং এই আন্দোলন করতে গিয়ে আপনার এখন 767 জনের মারা গিয়েছেন, আর এর মধ্যে 372 জন হচ্ছে ঢাকায়, 89 জন শিশু কিশোরের মৃত্যু হয়েছে, 18,000-এর উপরে আহত। আর জাতিসংঘের হিসেবে মৃতের সংখ্যা হচ্ছে 1400 জন। তো মূল কথা হচ্ছে যে 1972 সালে কিন্তু সরকারি চাকরিতে কোটা সিস্টেমটা চালু হয়। তখন ছিল আপনার 30%, 10%, অর্থাৎ 40% ছিল। এটা 85 সালে এরশাদ সরকার এসে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর এগুলো মিলিয়ে এটা তখন 56 হয়ে যায়। তো মূলত এই যে মানে বৈষম্য শিকার তারা হচ্ছিলেন, এ থেকে কিন্তু তারা এই আন্দোলন, এবং তার সাথে ভাই যেটা আগে বলেছেন, তার সাথে বিএনপির সহ সাধারণ জনগণের তাদের যে 3টা টার্মের যে নির্বাচন না দিতে পারার যে ক্ষোভ, এগুলো কিন্তু যুক্ত হয়েছে। এবং দুর্নীতি, স্বজনপ্রীতি যা যা ছিল সবই কিন্তু এখানে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, যার বিস্ফোরণ হচ্ছে 5ই আগস্ট, এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন উনি শুধু না, ওনার সাথে একটা বিশাল পারিষদ, ইভেন আপনার বাইতুল মোকাররমের ইমাম সাহেবও নিখোঁজ ছিলেন। তো এর মধ্যে 1855টি মামলা হয়েছে, আমরা দেখেছি। 1855টি মামলার মধ্যে 799টি হত্যা মামলা, আর 80টি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। তো 80টার মধ্যে অলরেডি আমরা দেখেছি যে 7টার মাত্র রায় হয়েছে, এবং 59 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মূল আর আপনি যেটা বলছিলেন যে আসলে যেই স্পিরিট বা যে চ্যালেঞ্জ যেগুলোর কথা বলছিলেন, এখানে সবার একটা প্রত্যাশা ছিল যে দুর্নীতিমুক্ত দেশ হবে। তো দুর্নীতিমুক্ততা আপনি রাতারাতি করতে পারবেন না, এটার জন্য সময় লাগবে। বাট সরকারের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। বাট আমরা দেখছি যে এই সরকার বিভিন্ন ক্ষেত্রে তারা কৃচ্ছ্রতা সাধন করছেন, তারা সাদামাটা ভাবে চলছেন,
এই নিয়ম কানুন এগুলোই তো পরিবর্তন। আপনার এই যে প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যালে বসে থাকে, এটা অতীতে কেউ দেখেছে কখনো? দেখে নাই। তো এই জিনিসগুলোই পরিবর্তন। আপনি স্বচ্ছতা জবাবদিহিতা তাদের একটা প্রধান এজেন্ডা ছিল। তো সরকার তো জবাবদিহি করতে ইচ্ছুক জনগণের কাছে, সরকারও চায় যে জনগণ হিসাব নিক। এরপরে বাক স্বাধীনতা, এখনো সবাই যে ফ্যাসিস্ট শক্তি যারা, তারাও কিন্তু প্রথম দিকে আপনার বিগত সরকারের আমলে যতটুকু না বলতে পেরেছে, এখন কিন্তু আরো বেশি পারছে, এখন আরো বেশি বলছে, বিভিন্ন চ্যানেলে যাচ্ছে, টকশো করছে, কথা বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, অর্থাৎ বাক স্বাধীনতাও কিন্তু চলছে। এরপরে আপনার তরুণদের একটা প্রত্যাশা ছিল সুষম ও ভারসাম্যপূর্ণ একটা কূটনীতি, তো সেটা কিন্তু অলরেডি প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চায়না গিয়ে তিনি কিন্তু তার সেটা সেই যে মানে মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে যে কথা বলা, সেটা কিন্তু তিনি প্রদর্শন করেছেন। এবং এটা আমি মনে করি বাংলাদেশে যারা বাংলাদেশপন্থী যারা, তারা কিন্তু এটা বেশ ভালোভাবে নিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর চলন বলন কথাবার্তা, মানে সব কিছুই তারা অ্যাপ্রিসিয়েট করেছে। এবং যেসব দেশে তিনি গিয়েছেন, দুদুভাই জানেন যে আনোয়ার ইব্রাহিম নিজেই কিন্তু একটা গানের সাথে একটা রিল কিন্তু জুড়ে দিয়েছেন, যেটা অনেক বেশ আনন্দের একটা বিষয় ছিল। এরপরে দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব তরুণ যারা ছিল, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামী দিনের সামনে এই যে দেশ গঠনের যে প্রক্রিয়া, যেই বিশেষ করে সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এরাই কিন্তু সামনের দিনে কিন্তু এগিয়ে আসবে, তাদেরকেও সেই কিন্তু স্কোপ দেওয়া হচ্ছে। এরপরে আসছে অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধার। সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সেগুলো করছে। এবং এই যে ঈদের আগেও 60,000 কোটি টাকার মতো আপনার ব্যবসায়ীদেরকে তারা দিয়েছেন, প্রণোদনা দিয়েছেন। তারপরে কর্মসংস্থান চীনে অলরেডি কথা বলেছেন, তারা সরকার আগামী 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সৃষ্টি করতে চায়। তো এগুলোই তো চ্যালেঞ্জ, এবং মানুষও কিন্তু এগুলাই চায় যে আসলে আমরা দৃশ্যমান কিছু যেটা চাই, সেটা আপনি ইনিশিয়ালি আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সেটা তো একটা আছে, আর একটা হচ্ছে লং টার্মে, যে আমি আগামী 1.5-2 বছরে আমার 1-2 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করব কিভাবে। একটা হচ্ছে আমি প্রশিক্ষিত মানব সম্পদ যদি আমি তৈরি করতে পারি, এভাবে একভাবে আমার হবে। আমি আসবো, জি হ্যাঁ, তো ধন্যবাদ। আমি আসবো একটু, আমি জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। আমরা 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের সময় গণভোটের রায় নিয়ে এখনো বিরোধী দল কিন্তু কথা বলছে। আসলে এই বিষয়ে আপনার কি বলার আছে? জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোটটি দিয়েছিলেন, সেখানে একটি রায় এসেছিল, এটি নিয়ে এখনো কিন্তু সমালোচনা করে যাচ্ছে বিরোধী দল। না, বিএনপি কিন্তু এখনো পর্যন্ত বলে নাই যে জুলাইয়ের সনদের প্রশ্নে তাদের দ্বিমত আছে, বরঞ্চ বলেছে অক্ষরে অক্ষরে পালন করবে, বলেছে এটি, জি। এবং সেটা প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের পার্টির মহাসচিব, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন। তো আমি এখন পার্টির চেয়ারপারসন বা প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী এবং পার্টির মহাসচিব, তারা অঙ্গীকারবদ্ধ হওয়ার পরেও যদি আমি সন্দেহ পোষণ করি, তবে এটা ঠিক হবে না দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত। হ্যাঁ, উনি বলতে পারতেন যে এটা না করে, আপনি অজু না করে যেমন মসজিদে ঢুকাটা শ্রেয় না, নামাজ পড়াটা শ্রেয় না, তার আগে অজু করতে হবে, অর্থাৎ এটা করে তারপর আপনি শপথ নেবেন। তো এই ধরনের অঙ্গীকার তো ছিল না। এটা পার্লামেন্টে গিয়েই কিন্তু এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু করতে হবে। পার্লামেন্ট ছাড়া এই যে প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ করছি, এটা কিন্তু সম্ভব না। আর পার্লামেন্টে যারা গেছেন, ধরেন সরকার দল এবং বিরোধী দলের, যিনি সংসদীয় দলের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আর বিরোধী দলের নেতা ডাক্তার শফিক সাহেব, তো তারা এ পর্যন্ত আমি বলবো অত্যন্ত বিচক্ষণতার, দক্ষতার আমি যতটুকু তাদের প্রশংসাই করব। তো তারা এখনো পর্যন্ত বিরোধী দলের যে সদস্য, সরকারি এবং বিরোধী দলে, তারা অত্যন্ত, হ্যাঁ একটু ব্যাপারে নিয়ে কথা থাকতে পারে, কিন্তু অল ওভার তারা এখনো দক্ষতার পরিচয় দিয়েছে। এবং আমার বিবেচনায় এই পার্লামেন্ট সময় পেলে, আমি যদি ভুল না করে থাকি, তারা অন্য যে কোনো পার্লামেন্টের থেকে দক্ষতার পরিচয় দেবে, কিন্তু আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। জাতিগত আমাদের একটা আছে, খুব অস্থিরতায় আমরা ভুগি, মানে যে কাজটি 7 দিনের বা 10 দিনের না, এখনই করতে হবে, এখনই শেষ করতে হবে। যেমন কোর্ট কাছারি, আমি বলি
কোর্ট কাছারিকে যদি আপনি কোর্ট কাছারির মতো চলতে না দেন, তাহলে ন্যায় বিচার প্রত্যাশা করতে পারবেন না। আর ন্যায় বিচার যদি না আসে, তাহলে গণতন্ত্রের অস্তিত্ব থাকবে না। গণতন্ত্র মানে শত্রু, মানে বিবাদী এবং বাদী উভয় যাতে সুযোগ পায়, তারপরে তো আমরা জাজ সাহেব যে রায়টা দিবেন, তো সেটি তো আমি না এখন গেলাম এখনই দিয়ে দিতে হবে। এটা তো ফ্যাসিজমের লক্ষণ, উপর থেকে কন্ট্রোল করা। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে জুলাই সনদ আমাদের যে আকাঙ্ক্ষা তারই প্রতিফলন, আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন। তো সেটি আমার মনে হয় এখানে প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিরোধী দল মাঝে সাঝে আমরা দেখছি যে সরকারকে অভিযোগের আঙ্গুলে বলছেন যে বর্তমান সরকার স্বৈরশাসনের দিকে এগোচ্ছে। হ্যাঁ, স্বৈরাচার। কিছু কিছু শব্দ আমার মনে হয় বিরোধী দল একটু সংযতভাবে দেখলে ভালো করবে। মানে সেটা কি যথেষ্ট না সময় না কিনা না, এটা যথেষ্ট তো বিবেচনা নাই। স্বৈরাচার, ফ্যাসিস্ট, মানে এই সরকারকে হাসিনার সঙ্গে তুলনা করা, এগুলো যথাযথ না। বিরোধী দলকে আমি যতটুকু বলছি, তারা মানে দুই একটি ক্ষেত্র বাদ দিলে দক্ষতার পরিচয় দিয়েছে, কিন্তু অতি কথন অনেক সময় তারা এই জন্য বলছে যে সেটা হচ্ছে ওই যে জুলাই যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন বা ওই আমি যেটা জানি যে অলরেডি কিন্তু তারা একটা ভাতা পাচ্ছেন, অলরেডি ভাতা পাচ্ছেন। ভাতা শুধু পাচ্ছে না, এবং আমরা লক্ষ্য করেছি যে সেটি আপনার বাজেটেও কিন্তু তাদেরকে তাদের যে সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাজেটে। সবকিছু ঠিক আছে, কিন্তু কিছু কথা থাকে না, না বললে বিরোধী দল মনে হয় না। তো ওই জন্য হয়তো তারা এই কথাগুলো বলছে, কিন্তু স্বাভাবিক যে কাজগুলো এই 4 মাসের মধ্যে হয়েছে এই পর্যন্ত, সেগুলো আমি যেটা মনে করি, এটা যেদিকে আমি সঠিক মনে করি, তাহলে সামনের দিনগুলো আরো প্রতিফলন হবে। হ্যাঁ, বিরোধী দল অবশ্যই ত্রুটি বিচ্যুতি যদি কোনো জায়গায় থাকে সেটা তারা তুলে ধরবে, তাহলে সরকার সতর্ক হবে, সজাগ হবে, সঠিক কাজটা করবে। কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয় এমন কথা বলা ঠিক। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিরোধী দলীয় নেতা তিনি কিন্তু তার ঢাকা 15 আসনের যে উন্নয়ন, সেটার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর উপরে অর্পণ করেছেন, এবং আজকে গিয়েছেন ওনার পক্ষ থেকে একজন প্রতিমন্ত্রী এবং গিয়েছেন, উত্তরের একসঙ্গে তারা কিন্তু গিয়েছে। আমি একটা প্রশ্ন রাখতে চাই যে সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা, জুলাই যে নিহত হয়েছেন, সেই বিচারও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জুলাইয়ের যে আকাঙ্ক্ষার সঙ্গে স্পিরিটের যদি ধরে রাখতে হয়, সেক্ষেত্রে সেই বিচার আসলে প্রক্রিয়া কতটা যথাযথভাবে হচ্ছে বা সেই বিচারের পথে কতটা এগোচ্ছে, আমি এই প্রশ্নটি রেখে একটি বিরতি দিয়ে যেতে চাই। আমি একটু জনাব জিয়াউল কবির সুমন আপনার কাছে এই প্রশ্নটি রাখবো। প্রিয় দর্শক, আড়াই লাইন চ্যালেঞ্জ করবার নির্বিঘ্নের সামনে থেকে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আর এই ল্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব জিয়াউল কবির সুমন, আপনার কাছে প্রশ্ন ছিল যে জুলাই যে হত্যা মামলাগুলো রয়েছে সেগুলোর বিচার আসলে সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জুলাই আকাঙ্ক্ষাকে যদি ধরে রাখতে হয় সেই ক্ষেত্রে আসলে কতটা সুষ্ঠুভাবে বা এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে দুদিন আগে একটি রায় হয়েছে, তার আগেও শেখ হাসিনার একটি রায় হয়েছে, কি বলবেন? এখন যেটা হচ্ছে চাঞ্চল্যকর যেই ঘটনাগুলো, সেগুলোরই বোধহয় আগে ধরে ধরে সেগুলোরই বিচার কাজ হচ্ছে। যেমন আপনি দেখেছেন যে আবু সাইদ, সেটার একটা হয়েছে, রামপুরা যেটা কার্নিশে সেটা হয়েছে, তার সাবেক প্রধানমন্ত্রীর তারও বিচার হয়েছে। তো যেটা হয়েছে 1855টি মামলা হয়েছে, এর মধ্যে আমি বলেছিলাম তো 799টা এর মধ্যে হত্যা মামলা এবং 80টি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আমি সর্বশেষ যেটা জানি যে 106টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে, এর মধ্যে 798টায় 5000-এর উপরে অভিযুক্তদের অব্যাহতির সুপারিশও করা হয়েছে, যেগুলোর কোনো তারা প্রমাণ পায়নি বা তারা এই ইনভেস্টিগেশনে যারা ছিলেন তারা সেটাই পান নাই। এবং 7টির রায় তো দিয়ে দিয়েছে, আর 59 জনকে এর মধ্যে সাজা হয়েছে, 16 জনের এর মধ্যে মৃত্যুদণ্ড। তো যেটা বলছিলেন যে বিচার প্রক্রিয়া, আসলে বিচার তো এটা তাড়াহুড়ো করে করার বিষয় না, বিচারকরা সময় নিয়ে করবেন, যথাযথ আইনি যে প্রক্রিয়া যেগুলো আছে, আপনার বাদী বিবাদী সবারই তো এখানে সে থাকবে। তো হ্যাঁ, যেটা বলতে পারি আমরা যে আরেকটু দ্রুত হলে আর সবাই খুশি হবে যে বিচারটা অন্তত হচ্ছে দ্রুত গতিতে। আবার কতটুকু দ্রুত গতি হলে আবার সেটা শেষ পর্যন্ত আবার বিচার প্রক্রিয়া নিয়ে আবার আন্তর্জাতিক মহলে, যেহেতু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবে এটা আবার কতটুকু স্বীকৃত হবে সেটারও বিষয় আছে। তো আমি আশা করবো যে সরকার হয়তো চেষ্টা করলে বা আরো নতুনভাবে যদি ট্রাইব্যুনাল আর একটা ট্রাইব্যুনাল 3 করে, তাহলে সেখানে আরো বেশি বিচারগুলো আরো বেশি দ্রুত ত্বরান্বিত হবে। জি, আমি একটু যেতে চাই জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে, যে বিচার প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে এগুচ্ছে এটি নিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে নতুন বাংলাদেশকে, এই যে জুলাই অভ্যুত্থান, একটি নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে তারেক রহমানের সরকার নেতৃত্বে, সেটি আসলে সবার আগে বাংলাদেশ এই স্লোগানে সেটি প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেটি আসলে কোন পথে এগিয়ে যাচ্ছে বা কত দূরে এগোচ্ছে? সবার আগে বাংলাদেশ, এটা তিনি বহুদিন মানে স্লোগান শুধু বললে ভুল হবে। সবার আগে বাংলাদেশ, এই যে সেন্টিমেন্টটা, এটার জন্য বলবো তার জনপ্রিয়তা, তার এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, গণ অভ্যুত্থানে তার ভূমিকা, এই জিনিসগুলো এই সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু মানে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু না, আন্তর্জাতিক রাজনীতিতে দেখবেন এই যে মিস্টার ট্রাম্প, তিনিও কিন্তু আমেরিকাকে সিম্বলিক ভাবে ফার্স্ট মানে কি কান্ট্রি হিসাবে বোধহয় তিনি এটা আমেরিকা ফার্স্ট। তো এরকম বিভিন্ন দেশে এই ধরনের মানে একটি দুটি শব্দের মধ্য দিয়ে সেই সরকার, সেই দল, সেই নেতা তার তুলে ধরেন। তো সেই হিসাবে তিনি এটা তুলে ধরছেন। এবং আমি বারবারই বলছি যে আরেকটু সময় নিলে সরকারের ভূমিকাটা আরো স্পষ্ট হবে, উন্নয়নের ক্ষেত্রে বা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বা অন্যান্য সব ক্ষেত্রেই আরো ইয়ে হবে। তবে আমি দৃঢ়ভাবে আস্থাশীল হচ্ছে তিনি সবার নিয়ে কাজ করছেন। এই জিনিসটা কিন্তু অনেকে বিরোধী দল তার নানান ব্যাপারে সমালোচনা করতেই পারে, কিন্তু তিনি এত সাধারণ জীবনযাপন করে, এত সাধারণভাবে নিজেকে উপস্থাপন করে, তো যিনি প্রধান 1 নম্বর ব্যক্তি হয় তার জীবনকেই কিন্তু অন্যরা ফলো করে। তরুণ, যুবক, মধ্যবয়সী মানুষ কিন্তু প্রধান ব্যক্তিকেই ফলো করে। নেতা হিসেবে যেন তারেক রহমান সেই দিকে জাতিকে, যে নিরঙ্কার একটি জাতি তৈরি করা। সেদিন এক্ষেত্রে একটু বলি, সেদিন একটা আর্মি স্টেডিয়ামে একটা ফুটবল খেলা ছিল শিশুদের, প্রাথমিক সারা দেশের। তো ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী স্টেডিয়ামে ঢুকেছেন, বাচ্চাদের সাথে কথাবার্তা বলছেন, পুরো গ্যালারি ভেঙে সব মাঠে চলে আসছে ওনার সাথে হাত মেলানোর জন্য। এটাই বাস্তবিক। আর 2 নম্বর হচ্ছে জুলাই মানে যে সনদ বিচার, এটা আমি একটু আগেও বললাম, বিচারকদের প্রতি, কোর্টের প্রতি, এই কোর্ট আগের কোর্ট না, এই বিচারপতি আগের বিচারপতি না। বিচারটা স্বাভাবিক, উনি যেটা বললেন এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, মানটাও আন্তর্জাতিক মানের হতে হবে। হ্যাঁ, একটু দ্রুত করতে পারলে ভালো, যেটা 3 দিনে হয় সেটা যদি 2 দিনে করা সম্ভব হয়, মানুষের ভিতরে একদম দেখতে চায়। কারণ এই খুনিরা, এই যে শেখ হাসিনা ফাঁসি দিছে, এতে মানুষ, খুনির ফাঁসি হবে এটা খুব স্বাভাবিক। অনেকে একটু ইয়ে হয়েছে, যেমন ইনুর 10 বছরে, এটা দ্বিমত করছে। সে প্রধানমন্ত্রী তৎকালীন দাবিদার প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে খুনের দিকে নিয়ে গেছে সে। এই তো এখন কোর্ট দিছে, এখন অন্যান্য আইনজীবীরা যদি রিভিউ করে বা আপিল করে সেটা পরে দেখা যাবে। কিন্তু এত তাড়াহুড়া করে সবকিছু মীমাংসা করা, এটা আবার অন্য প্রশ্নের জবাব দিতে পারে। নর্মালি আইনজীবীদের প্রতি আমি আস্থাশীল, কোর্টের প্রতি আস্থাশীল। তবে এখানে আমার বক্তব্য হচ্ছে আরেকটু দ্রুত করা যায় কিনা সেই দিকে নজর দেওয়া। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো, সেই জায়গা আসলে ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, আর সেই ক্ষেত্রে কেমন রাজনীতি চান এবং রাজনীতিবিদদের ভূমিকা কেমন চান? মানুষের অধিকারকে গুরুত্ব দিতে হবে, মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে হবে। গণতন্ত্রের প্রধান বিষয়টি হচ্ছে সর্বক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি, সর্বক্ষেত্রে। শুধু সরকার, এমপি নির্বাচন করছে শেষ হয়ে গেছে তা না, কিন্তু আমার স্থানীয় সরকার আছে, উপজেলা আছে, সব জায়গায় সর্বক্ষেত্রে এই নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। ছাত্রদের ক্ষেত্রে, যুবকদের ক্ষেত্রে সবাইকে উৎসাহিত করতে হবে। প্রথম কথা হচ্ছে মানুষের খাদ্যান্ন নিরাপত্তা দিতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা, যেটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন 1 বছরের মধ্যে তিনি 1 কোটি, কমপক্ষে 1-1.5 কোটি মানুষকে মানে কাজ দিতে চান, চাকরি দিতে চান।
আমি এটা মনে করি তার যে উদ্যোগ, তার একটা, তিনি বলেছো তার একটা প্ল্যান আছে, আই হ্যাভ প্ল্যান। তো সেই প্ল্যানগুলো যদি আমি মনে করি 50% আমরা সফল দেখতে পারি সরকারের পক্ষ থেকে। আর সরকার কিন্তু এটা ইমেটেরিয়াল ব্যাপারে, জনগণ সমর্থন দিলেই সরকার এগোয়, জনগণের সমর্থনে সরকার হয়, জনগণে আবার সরকারকে এগিয়ে নিয়ে যায়। বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা খুব মানে অল্পতে অস্থির হয়ে যায় না, রাস্তায় নেমে পড়ি, আন্দোলন বিক্ষোভ করি। তো এগুলো কখন একটা সরকারের সহযোগিতার মধ্যে দিয়ে এগোনোর আগেই যদি আমি তাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ঠিক হবে না। সেই জন্য 4 মাস হয়েছে, দেখি না 1-1.5 বছর, নিঃসন্দেহে আমার মনে হয় পজিটিভ কিছু হবে। আর তা না হলে পরে ইলেকশনে তো সেই দল, সেই সরকার সেই প্রশ্নের মুখে পড়বে। সেই জন্য আমার মনে হয় এই সরকার ঠিক পথেই চলছে। ধন্যবাদ জনাব জিয়াউল কবির সুমন। আপনাকে দিয়ে শেষ করতে চাই, ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে, জুলাই আকাঙ্ক্ষার স্পিরিট বাস্তবায়ন হয়, সেজন্য রাজনীতি এবং রাজনীতিবিদদের কেমন ভূমিকা আপনার প্রত্যাশা? দেখেন, আগের প্রধানমন্ত্রী কি বলতো, আমি খাওয়াইছি, আমি সবাই মোবাইল ফোন দিছি, আমি এই করছি, মানে উনি সব করেছেন। এই যে আমিত্ব থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতিবিদদের। এখানে আমি কেউ না, জনগণ ভালোবাসে বলেই কিন্তু আমি, জনগণ ভোট দেয় বলেই কিন্তু আমি নেতা, তাই তো? তো আমাকে কথা বললে জনগণের বিষয়টা মাথায় নিয়ে কথা বলতে হবে। আমি যখন কিছু করব জনগণকে সাথে নিয়ে, যে আমরা যেমন সবার আগে বাংলাদেশ, আগে কান্ট্রি ফার্স্ট। তো আমাকে নেতাদেরকে এই আমিত্ব থেকে বেরিয়ে এসে তারা যতক্ষণ কর্মী বান্ধব, বিশেষ করে প্রধানমন্ত্রী যেভাবে সব জায়গায় নিজে অ্যাপ্রোচ করতে, নিজেই বিভিন্ন জায়গায় সভা সমাবেশে বক্তৃতা দিয়ে নিজেই আপনার নিচ থেকে একজনকে উঠিয়ে নিয়ে আনছেন, কথা বলছেন, এই যে ডিরেক্ট কমিউনিকেশন, উনি কিন্তু মাঠের অবস্থাটা কিন্তু বুঝতে পারছেন, উনি জনগণের নার্ভটা বোঝার চেষ্টা করছেন এবং সেদিকেই চাচ্ছেন। তো এইভাবে জনগণকে, মানে নেতাদেরকে পিপল ওরিয়েন্টেড হতে পারলে আমার মনে হয় যে ফ্যাসিবাদ যে জিনিসটা এটা বাংলাদেশে আর থাকবে না। এবং সেটা মাথায় রেখেই তিনি নিজেই কিন্তু প্রস্তাব করেছেন যে 2 টার্মের কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারে, উনি নিজেই প্রস্তাব করেছেন। তার মানে এই জনগণের যে আকাঙ্ক্ষা, যে এই জুলাই আন্দোলনে, গণ অভ্যুত্থানে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই জিনিসগুলো কাজে লাগবে এবং আশা করি বাংলাদেশে আর কখনোই এরকম ফ্যাসিবাদ তৈরি হবে না। অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউল কবির সুমন এবং শামসুজ্জামান দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক কাজ ঘেনে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।